হাই ফ্রেন্ড, মার্কেট আড্ডা ওই সৌমিক, আমি সৌমিক, আপনাদেরকে আরও একবার স্বাগত। বন্ধু, আজকে আমার খুব ভালো লাগছে যে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে, নতুন একটা ডিসকাশন নিয়ে আপনাদের সামনে আমি আসতে পেরেছি। আজকের ডিসকাশনটা এখনকার সময়ের জন্য খুবই আমি মনে করি দরকারি। কারণ এই সময় ছোট বড় সব ধরনের রিটেলাররা, এমনকি অনেক বড় বড় তাবড় মার্কেটের যারা ইনভেস্টার, তারাও এই জিনিসটাকে নিয়ে খুবই চিন্তায় আছে যে তাহলে 2025টা কি এইভাবেই চলবে। আজকে আমি কিন্তু আমার টোটাল এই যে ডিসকাশনের বিষয়টা, অর্থাৎ থাম্বনেলে যেটা দেখেছেন যে মার্কেটে আমি টিকে থাকবো কী করে, এই জিনিসটা আমি একটুখানি আপনাদেরকে একটু অন্যভাবে শেয়ার করার চেষ্টা করব এবং আমার এক্সপিরিয়েন্সটাও আপনাদেরকে একটুখানি, আমার ভিউ এক্সপিরিয়েন্সটা তো সবার আছেই, অবশ্যই আছে কম বেশি, যে যেমন মার্কেটে যতদিন ধরে কাজ করছেন আপনারা। আমি মনে করি তার সাথেও আমাদের যে ইন ফিউচার বা ধরুন এই বছরটাকেই আমরা কিভাবে কাটাতে পারি আমাদের উইকেটটাকে বাঁচিয়ে। আমার ভিডিও যারা অনেক দিন আগে থেকে দেখেন, যারা আমার পুরনো বন্ধু, তারা জানেন যে আমি এই মার্কেটের এই ক্যাপিটালটাকে বাঁচানোটাকে আমি উইকেট টেকানোর মতনই ভাবি। উইকেট না থাকলে কিন্তু আর পরবর্তী ম্যাচগুলোতে আমরা রান করতে পারবো না বা খেলতে নামতে পারবো না। তো সেই জায়গাটাতেই আমরা একদম পার্টিকুলার জায়গায় ঢুকতে চাইছি যে কেন এরকম পরিস্থিতি হয় আর বারবার কেন এইটা মনে হয় যে আজকে আমার পোর্টফোলিওটা তাহলে আগামী দিনে কি হতে যাচ্ছে। তো প্রথমে বলি, একটু মার্কেট আউটলুকটা দিয়ে আমি এই পুরো বিষয়টাকে একটু আমার মতন করে সাজানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা কতটা বড় হবে কতটা ছোট হবে আমি জানি না, কারণ আমার কোনো স্ক্রিপ্ট লেখা থাকে না। আমি আপনাদের সাথে আলোচনার মাধ্যমেই পরপর যেটা মনে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দেখুন, আজকে গত শুক্রবার মার্কেট যেখানে শেষ হয়েছে বা গেল দু একদিন ধরে যেখানটা ওঠানামা চলছে, এই জায়গাটা, এই যে একটা 22,800 রেঞ্জ, 22,700 থেকে 22,800, এই একটা রেঞ্জ, এটা কিন্তু খুব একটা ক্রুশিয়াল সাপোর্ট। এই সাপোর্ট থেকে মার্কেট কিন্তু যে কোনো সময় আবার ঘুরে দাঁড়াতে পারে, যদি না দাঁড়ায়। হ্যাঁ, যদি না দাঁড়ায় তাহলে সেখান থেকে আবার আপনি এক্সপেক্ট করতে পারেন 22,150, আর উপরে একটা ধরুন 23,300 থেকে 350 এরম জায়গায় একটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে। এবং আমরা গত এক মাস ধরে এই জায়গাটা নিয়েই চলছে আমাদের, যে একটা 500 থেকে 600 পয়েন্টের একটা খেলা, এই একটা যেন রেঞ্জ বাউন্ড একটা মার্কেট চলছে। এবার এই ভিডিওটা থেকে আপনার তাহলে নতুন করে কি জানা যাবে, ভিডিওটা দেখে আপনার লাভটা কী হবে, আমি এই জায়গাটায় আসতে চাইছি যে দেখুন, যে মার্কেট, এই যে আমি বলি না যে মার্কেট ভালো চলছে মার্কেট খারাপ চলছে, এটা কিন্তু একটা ম্যান টু ম্যান ভ্যারি করে। যে শর্ট সেলার সে কিন্তু এই ধরনের মার্কেটের জন্যই হয়তো বসে থাকে, যে সবাই যে ভাবনা নিয়ে আমরা আছি যে মার্কেট হয়তো একটা এমন 2025টা খারাপ যাবে যে মার্কেট হয়তো অনেকটা লো আমাদেরকে দেখাবে এবং অনেক পোর্টফোলিওকে একদম তছনছ করে দেবে বা অনেক ইনভেস্টাররা এখান থেকে বেরিয়ে যাবে। এটা অলরেডি চলছে। আর দেখবেন মার্কেটে যখন ভালো সময় আসবে না, কোথা থেকে যে ভালো সময়, মানে ভালো খবর চলে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আর যখন খারাপ সময় যাবে তখন কোথা থেকে যে খারাপ খবরগুলো চলে আসবে ওটাও আপনি বুঝতে পারবেন না। ভালো সময় দেখবেন একটা বাজে খবরও আপনার কাছে কিছু মনেই হবে না, আবার একটা খারাপ সময় কিছুই হয়তো খারাপ সেরকম না, কিন্তু ওটাই আপনার কাছে অনেক বড় মনে হবে। তাই বললাম যে এই ভালো খারাপ এই ব্যাপারগুলো খুবই আপেক্ষিক ব্যাপার। অনেকে আছে যারা এই মার্কেটটাকেই খুব ভালোভাবে এনজয় করছে, তারা এখান থেকে খুব ভালো একটা প্রফিট এনজয় করছে। আবার যারা ধরুন পোর্টফোলিও ধরে কাজ করে, যারা একটা ভালো সুইং করতে চায়, যারা একটা মোটামুটি 1 বছর 2 বছরের একটা পোর্টফোলিও মেনটেন করে, একটা মানে একটা ভালো পোর্টফোলিও তৈরি করে সেটাকে 3 বছর হোল্ড করার চেষ্টা করে, তাদের জন্য হয়তো এই সময়টা খারাপ। কিন্তু যে লোকটা ধরুন একটা ট্রেডিং করে তার অভ্যাস, তার কাছে কিন্তু এটা কোনো বড় ব্যাপার না। হ্যাঁ,
ট্রেডিং করলেই হবে না, তাকে সেই জায়গাটা যেন তার কাছে যেন তার শেখার জায়গাটা যেন ঠিক জায়গায় থাকে। আমি ট্রেডিং করি, মুখে বললাম এদিকে আমার ইনকাম নেই, আমি লস খাচ্ছি প্রতিদিন, সেটা বলে তো লাভ নেই। তো এবার হচ্ছে আসল জায়গাটা যে দেখুন, আপনি আমি যখন কোনো ভালো মার্কেট পাই সেখানে আমি ইনভেস্ট করার জন্য আমরা আমাদের ক্যাপিটালটাকে ইনভেস্ট করে সেই জায়গাটা আসি। ঠিক সেইভাবে আপনি ভাবুন, এবং আপনার একটা ভালো প্রফিট আর্ন হয়ে গেল, আপনি ওখানে কি বসে থাকেন, আপনি ওখান থেকে চলে যান। আমি যদি একদম পুরো ট্রেডারের কথা হিসাবে কথাটা বলি, তাহলে আজকে এফআইএসরাই তো এই খেলাটাই খেলছে আমাদের সাথে। ফরেন ইনভেস্টাররা যখন বুঝে গেছে যে ইন্ডিয়ান মার্কেটে আমাদের অনেকটা বেশি আমাদের প্রফিট আর্ন হয়ে গেছে, তাহলে মার্কেটটা এখান থেকে একটা ভোলেটাইল হতে পারে। তো আমি এখান থেকে এই প্রফিটটাকে নিয়ে আমার যে মার্কেটটা মনে হচ্ছে এখন অনেকটা নিচে আছে সেখানে আমি ইনভেস্ট করি। তো এটা স্বাভাবিক, আপনি এটা করেন আর সে এফআইএসরা করবে, এটাই স্বাভাবিক। আবার একটা সময় আসবে আমাদের এই মার্কেটই যখন কারেকশান হওয়ার পর সে যখন তার সঠিক ভ্যালুতে আসবে, সেই ভ্যালুয়েশন দেখে হয়তো আবার সেই এফআইএসরাই অ্যাট্রাকটিভ হয়ে আবার আমাদের ইন্ডিয়ান মার্কেটে আবার তারা ইনভেস্ট করতে আসবে। এটা তো চলতেই থাকবে, এটা যেদিন থেকে মার্কেট শুরু হয়েছে সেদিন থেকেই চলছে। এবং আমি একটা কথা আপনাদেরকে আগেও বলেছি যে দেখুন, এটা যদি আগের মার্কেট হতো অনেক কিছু আমাদেরকে মানে অনেক নিচের লেভেলে এতদিনে দেখা হয়ে যেত, কিন্তু এখন আমাদের ডোমেস্টিক ইনভেস্টাররা অনেক তারা অনেক ম্যাচিওর। তো যার ফলে মার্কেট কিন্তু একটা জায়গায় এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে। এখান থেকে যে নামতে পারে না সেটাও বলছি না। এই যে বলছিলাম একটু আগে যে একটা সাপোর্টের মধ্যে আছে, খুব ক্রুশিয়াল সাপোর্ট, এখান থেকে মার্কেট যখন তখনই একটা 1000 পয়েন্টের একটা জাম্প করতে পারে। ছোটোখাটো দু একটা রেজিস্ট্যান্ট আছে, সেটা যদি সেই সময় ভালোভাবে পার করে নিতে পারে সেখান থেকে বেরোনোটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। এবার আমার কথা হচ্ছে যে আমরা যারা 5 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখের একটা 25 লাখ 30 লাখের একটা পোর্টফোলিও বানিয়ে রেখেছি, তারা প্রতিদিন যত স্ক্রিনের আপনি সময় কাটাচ্ছেন, যতবারই আপনি একটা দিনের শেষে 3:30-র সময় দেখছেন যে আমার পোর্টফোলিওটা আজকে কতটা মাইনাস হলো, এখানেই কিন্তু আমাদের আসল সমস্যাটা শুরু হয়ে যাচ্ছে। কেন আজকে মিউচুয়াল ফান্ডের আসার আগে, মানে মিউচুয়াল ফান্ডকে ছেড়ে সরাসরি ইকুইটি মার্কেটে আসার আগে কেন মানুষের 10 বার ভাবা উচিত? আজকের সময়টাই হচ্ছে তার জলজ্যান্ত উদাহরণ। গত ফেব্রুয়ারি মাসে স্ট্যাটিস্টিক বলছে, যে মাসটা চলছে, যে বলছে যে এখানে 52,000 ডিম্যাট অ্যাকাউন্ট ক্লোজ হয়েছে এই মাস, এরকম একটা সংখ্যা দেখছিলাম। তাহলে এর মানেটা কি? তাহলে সেই মানুষগুলো কি আর ফিরে আসবে না ভাবছেন? আবার আসবে। এই মানুষগুলো কারা? যারা 2 বছর 3 বছরের জন্য মার্কেটে আসে, ভাবে যে একটা কম সময়ের জন্য একটা কিছু ইনভেস্ট করব, মার্কেট থেকে একটা ভালো একটা আর্নিং প্রফিট সবাই যখন পাচ্ছে আমিও পাবো, আমি একটা নিয়ে চলে যাব। কিন্তু এই যখন তাদের পোর্টফোলিওগুলো যখন কমতে শুরু করে, লাল হতে শুরু করে, তখন কিন্তু তারা তাদের এক্সপিরিয়েন্সের অভাবে বলুন আর গাইডের অভাবে বলুন, যা কিছু বলুন, ভাবনার অভাবে বলুন, ম্যাচুরিটির অভাবে বলুন, তারা কিন্তু এক্সিট হয়ে পালিয়ে যায়। এবং এই মানুষগুলি মার্কেটে গিয়ে মার্কেটকে নিন্দা করবে যে শেয়ার মার্কেট ভালো না। মজাটা এখানে যে কেন মিউচুয়াল ফান্ডটা থেকে আসার আগে আপনাদের 10 বার ভাবা উচিত। মিউচুয়াল ফান্ড যে কাজটা করে সেই কাজটা কি করার ক্ষমতা আছে আপনার তো ক্ষমতা নেই। আপনি তো সেই রাস্তাটা খুলে রাখেননি, তার জন্যই তো মার্কেটটা আপনার জন্য খারাপ। কালকে যদি আরও নিফটি পরে আরও মার্কেট খারাপ হয় তাহলে আরও খারাপ মনে হবে। মিউচুয়াল ফান্ডে যখন আপনার একটা এসআইপি চলে, সেটা আপনার ক্ষমতা অনুযায়ী, সেটা 100 টাকা হোক, 500 টাকা হোক, আর 5,000 হোক, আর 10,000 হোক, বা তার বেশি হোক, আপনি কিন্তু প্রতিটা মাসে মার্কেটের বিভিন্ন দামে আপনার টাকাটা কিন্তু
ইনভেস্ট হচ্ছে, কিন্তু আপনি যে পোর্টফোলিওটা বানিয়েছেন সেটা তো আপনি ওইভাবে তো ভাবেননি। আপনার কাছে লামসাম টাকাটা ছিল, আপনি 10টা হোক, 15টা হোক, 20টা হোক, শেয়ারের মধ্যে সেই টাকাটাকে ভাগ করে দিয়েছেন। আপনি ভেবেছেন খালি এটাই যে এখান থেকে ভালো একটা যখন পার্সেন্টেজ আর্ন করব তখন এখান থেকে এক্সিট করব। এর ব্যাকআপ তো আপনি রাখেননি যে এই পোর্টফোলিওটাও যে খারাপ হতে পারে, এই পোর্টফোলিওটাও যে কমতে পারে। এই ব্যাকআপটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার কাছে আজকের মানে মানে এই মার্কেটটাকে কান্নাকাটি করার সময় না, বরঞ্চ এটাকে আপনাকে নিতে হবে। করোনার সময় যে যে টাটা মোটরস 50 টাকা, 60 টাকা, 80 টাকা, 80 টাকাই ছিল, সেই টাটা মোটরস হয়ে গেল 1100 টাকা 1-1.5 বছরে। তাহলে মার্কেট তো এরকমই। তাহলে করোনার মতো কি বাজে সময় এখন এসছে যে এতটা ভাবার সময় এসছে, বা এত কিছু এক্সটার্নাল অ্যাফেয়ার্স কি এমন কিছু ভয়াবহ কিছু হয়েছে যার জন্যে মার্কেটটাকে নিয়ে এত ভয়? ফরেন ইনভেস্টাররা এসছিল, তারা অনেকটা আমাদের মার্কেটে তারা ইনভেস্টেড ছিল এবং তারা তাদের ভালো প্রফিট আর্ন করেছে এবং তারা গত 1-1.5 বছর 2 বছর ধরে দারুণ ইনকাম করে এখান থেকে চলে গেছে। আবার তারা যেখানে ভাবছে যে ওখানকার মার্কেটটা এখন সেই জায়গায় আছে, সেখানে তারা ইনভেস্ট করছে। আবার আগামী দিনে যখন আমাদের মার্কেট সেই জায়গাটায় হবে, আমাদের অনেক মিড ক্যাপ, আমাদের অনেক স্মল ক্যাপ, তারা তাদের আর্নিংয়ের বাইরে গিয়ে তারা আমাদের শেয়ারে তাদের দাম বাড়িয়েছে। আজকে তারা কারেকশন হচ্ছে, এটা আমাকে মেনে নিতে হবে। আমি যে কোনো একটা বড় একটা পিএসসি, সেটা তোমার ডিফেন্স হতে পারে, সেটা তোমার রেল হতে পারে, সেটা তোমার পাওয়ার হতে পারে, আমি নিয়ে বসেছিলাম, ভেবেছিলাম এর দাম আর কোনো দিন কমবে না, এখান থেকে বাড়বে। এটা তো কোনো দিন স্বাভাবিক না। তাদের সেলিং আসবে, তাদের কারেকশান আসবে, সব কিছুই আমাকে নিতে হবে। আমি তো নিজেকে বলছি ইনভেস্টার, আমি তো জগা খিচুড়ি করে ফেলছি। আমি শুরু করছি যখন ওই তোমার ট্রেডিং নিয়ে, আর আমি হয়ে যাচ্ছি লাস্টে ইনভেস্টার, কারণ আমার ব্যাকআপ নেই। ওই জায়গাটাই আমি আসছিলাম যে আপনি মিউচুয়াল ফান্ডে যে সুবিধাটা পাচ্ছেন, আপনার পোর্টফোলিওর ক্ষেত্রে তো সেই সুবিধাটা দিতে পাচ্ছেন না, কারণ আপনি তো আপনার টাকাটাকে একবারে ইনভেস্ট করে ফেলেছেন। আপনার যখন টাটা মোটরস যখন আপনার কমছে ফর এক্সাম্পল, তখন তো আপনি সেই সুযোগটা নিতে পারছেন না। টাটা মোটরস কোম্পানিটা তো খারাপ হয়ে যায়নি, তার 2-3টে কোয়ার্টার খারাপ হতে পারে, আর্নিংস খারাপ হতে পারে। এরকম ভুরি অনেক ভালো ভালো কোম্পানি আমি স্মল ক্যাপ মিড ক্যাপ ছেড়ে দিলাম, আমি লার্জ ক্যাপের মধ্যেই আমি থাকুন না। আপনি সেই স্টকগুলো থেকে কি এই যে কারেকশানের কি সেই সুযোগটা নিতে পারছেন না। কারণ আপনি যদি আবার মিউচুয়াল ফান্ডে থাকতেন, এই সুযোগটা আপনার কাছে ছিল, বা সেই ফান্ড ম্যানেজারের সেই সুবিধাটা আছে, সে কিন্তু দাম কমার অবস্থায় প্রতিটা স্টেজে সে কিন্তু ইনভেস্ট করতে পারছে। আপনি কিন্তু করতে পারছেন না, কারণ আপনার কাছে আর কোনো টাকা বাঁচিয়ে আপনি রাখেননি। এই জায়গাটা আপনাকে আমাকে বুঝতে হবে। ওই জন্য বললাম যে আমাকে যদি টিকে থাকতে হয় মার্কেটে, তাহলে আমাকে সব টাকা একবারে ইনভেস্ট করলে হবে না, আমাকে কিছুটা ব্যাকআপ মানি রাখতে হবে। আমি ম্যাক্সিমাম 60% আমি হয়তো দিতে পারি। আমার পকেটে 10 টাকা থাকলে আমি 6 টাকা ইনভেস্ট হব। ওই 4 টাকাটা মনে হবে ওই সময়টার জন্য যে এই 4 টাকাটা মার্কেটে খাটাতে পারলাম না, এটা আমার বাড়ির আলমারিতে পড়ে রইল, এটা আমার সেভিংসে পড়ে রইল, এটা থেকে কোনো সেরকমভাবে আমি পাচ্ছি না। এটা যখন আপনাকে কাজে দেবে, তখন আপনি দেখবেন যে ওই যে সময়টা ও আপনাকে কিছু দেয়নি, আর যখন আপনি ওটাকে ইউজ করতে পারবেন, সেটা দেখবেন অনেকটা আপনাকে পুষিয়ে দেবে, মন একদম ভরিয়ে দেবে। এইটা মাথায় রাখুন যে আপনি মিউচুয়াল ফান্ডে নেই, আপনার কাছে মিউচুয়াল ফান্ডের সেই সুবিধাটা হাতে নেই, কারণ আপনি নিজে ঠিক করেছেন যে ফান্ড ম্যানেজারটা আপনি, আপনার পোর্টফোলিওর ফান্ড ম্যানেজার আপনি। তাহলে আপনাকেই সেটা সাজাতে হবে, এর ব্যাকআপ আপনাকেই রাখতে হবে যে আমাকে কি করে উইকেট টিকে রাখতে হবে। আপনি যদি প্রতিটা স্টেজে যদি এরকম আপনার পোর্টফোলিওতে যদি ইনভেস্ট করতে পারতেন বা পারেন, তাহলে তার চিন্তা কী আছে, হোক না লাল হতেই পারে। আপনার কাছে ওই 40% বাকি টাকায় আপনার পোর্টফোলিও সবুজ মানে করে দেওয়া সম্ভব না, একদমই ঠিক। কালকে যদি মার্কেট যদি 19,000 20,000-এও নামে, তাহলে আপনার পোর্টফোলিওটা ভাবুন যে কোন জায়গায় আসতে পারে।
তো সেই ব্যাকআপটাই রেখে আপনাকে মাথায় রাখতে হবে। আর তা নাহলে ওই যে বললাম, প্রচুর ডিম্যাট অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, আবার এই মানুষগুলোই গিয়ে মার্কেটকে খারাপ বলবে। এটা 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 চলতেই থাকবে। আমরা যখন মার্কেটে কাজ করতে আসিনি তখনও মার্কেটে এরকম খারাপ দিন এসছে, আবার ভালো দিনও এসছে, খারাপ দিনটা আবার ভালো হয়ে গেছে, ভালো দিনটা খারাপ হয়েছে। তাই বলছি যে আমরা যদি ইকুইটিতে ডিরেক্ট যদি আমরা নিজেদের দায়িত্বটা নিয়ে এখানে যদি পোর্টফোলিও সাজাতে এসেছি, তাহলে আমাদেরও দায়িত্ব থাকে যে আমরা ব্যাকআপটা কীভাবে রাখবো। আমি আপনাদের কাছে এখানে বলছি ঠিক কথা, যদি আমারও যদি সেই জিনিসটা না থাকে তাহলে আমাকেও সেইটা দেখতে হবে। পোর্টফোলিওটা লাল দেখাটা স্বাভাবিক, এখানে কোনো অস্বাভাবিকতা নেই। আর ওই জন্য বললাম, যেটা আপনার কাছে খারাপ সময় সেটা দেখুন আরেকজনের কাছে ভালো সময়। আগে আমরা এক্সপায়ারির দিন দেখতাম যে 200-300 পয়েন্টে একটা নিফটির আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে ওপর নিচ। এখন দেখেন যে কোনো সময় সপ্তাহের যে কোনো দিনে একটা আধ ঘন্টা 1 ঘন্টায় নিফটি হঠাৎ করে 200-300 পয়েন্ট মানে আপ ডাউন করছে। তাহলে ভাবুন বাজার কতটা মানে ভোলেটাইল। তাহলে মার্কেটের যারা বড় বড় খেলোয়াড় যারা বসে আছে, তারা যদি যে 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 তোমার ভাবনা নিয়ে যে ট্রেন্ডটা ফলো করছে, সেই ট্রেন্ডে যদি আপনি ঢুকতে পেরে গেলেন, তাহলে আপনি সেখান থেকে ভালোভাবে একটা প্রফিট নিয়ে বেরোতে পারছেন। আর তার উল্টো হয়ে গেলে আপনি মুশকিলে পারছেন। আমাদের একটা কথা আছে মার্কেটে, এটা একটুখানি বলি, যে আমরা সবসময় বলি যে একটা ট্রেন্ডে কখনো আপনি দু রকম খেলবেন না। একটা ট্রেন্ডে আপনি কখনো বাই হচ্ছেন, কখনো সেলার হচ্ছেন, এটা হওয়া যায় না। আর এই মার্কেটে আমাদেরকে সেইটা করতে বাধ্য করে দিচ্ছে। ওই জন্যই বললাম 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আপনি দেখছেন হঠাৎ করে যেন 300 পয়েন্টের একটা আপ ডাউন হয়ে গেল। 1-1.5 ঘন্টাও লাগছে না, আর অনেক সময় দেখছি আধ ঘন্টাতেও হয়ে যাচ্ছে। তাই এই মার্কেটে আপনি কি করে ট্রেড করবেন? আর ট্রেড করলে একমাত্র একটাই রাস্তা, আপনাকে ইন্টারে করতে হয়। তাহলে ওভারনাইট রিস্কটা আপনার থাকলো না, যে বাবা আসলো আর না আসলে অল্পের উপর দিয়ে গেল। এর থেকে বেশি তো আর কিছু আপনার মাথায় আসবে না। এখানে এখন সুইং ট্রেডিংটা করাটা খুব টাফ, সেক্টর ধরে করা, কিন্তু ওতে অনেক মানে কখন যে আটকে যাবেন তার ঠিক নেই। স্টপ লস খেতেই হবে, আর স্টপ লস না থাকলে আবার কতটা ডাউন দেখতে হবে সেটা বুঝে নিতে হবে। ওই জন্য মাঝে মাঝে চিন্তা করবেন যে প্রতিদিনই যে আমাকে স্ক্রিনে বসতে হবে, প্রতিদিনই যে আমাকে এই 6 ঘন্টা 7 ঘন্টা কোনো না কোনো কিছু কাজ করতে হবে, এর কোনো মানে নেই। মাঝে মাঝে এমন সময় আসবে মার্কেটে যেখান থেকে কিছু না বুঝলে চুপচাপ বসে থাকুন, এই মজাটা দেখুন আর নিজের এক্সপিরিয়েন্সটাকে বাড়ান। এটাও একটা বিরাট আপনার কাছে আগামী দিনে আগামী দিনে কাজ করতে গিয়ে অনেক আপনাকে হেল্প করবে। তাই ছোট করে ওই কথাটাই বললাম যে যদি আপনি ইকুইটিতে এসছেন, নিজের দায়িত্বটা নিজেই নেওয়ার জন্য যখন এখানে এসছেন, তাহলে আপনাকেই দায়িত্বটা নিতে হবে যে আপনার পোর্টফোলিওটাকে কতটা যত্নে রাখা যায়। আর সেটা রাখতে গেলে ওই একটাই বেদবাক্য বললাম যে স্টপ লস দিয়ে দাও, লস নিয়ে বেরিয়ে যাও, আমি ওইদিকে যাচ্ছি না, ওগুলো পুরনো হয়ে গেছে। আমার পোর্টফোলিওটাকে আমাকে বাঁচাতে হবে, মাইনাস আমাকে দেখতেই হবে, আমার পোর্টফোলিও লাল দেখতেই হবে, এটা স্বাভাবিক। আমি যদি সবুজ দেখতে অভ্যস্ত হই বা যদি দেখার জন্য আসি, লালটাও আমাকে দেখতে হবে। কিন্তু আমি কতটা দেখব সেটা আমি ঠিক করে নেব। যে মার্কেট যখন রিবাউন্ড হবে, মার্কেট যখন ইউটার্ন মারবে, তখন কিন্তু আমি আমার পোর্টফোলিওটা সেই স্টক দিয়েই সাজিয়েছি যেগুলো সবথেকে আগে ঘুরবে, সবথেকে আগে স্পিডে দৌড়াবে। এই জায়গাটা আপনাকে ঠিক থাকতে হবে, এটাই আপনার কাজ। আর তার সাথে একটা ব্যাকআপ রেখে দেওয়া, একটা ক্যাপিটাল ব্যাকআপ, সেই আপনাকে এই খারাপ দিনগুলোতে হেল্প করবে। যে আপনি একটা দক্ষ ফান্ড ম্যানেজারের মতন আপনার পোর্টফোলিওটাকেও বিভিন্ন স্টেজে বিভিন্ন দামে আপনি সেই পোর্টফোলিওতে আপনি অ্যাভারেজ আউট করতে পারছেন। এইটুখানি খালি মাথায় রাখুন, তাহলেই দেখবেন অনেকটা এই পুরো
এই 2025টা কেমন যাবে, আপনি খুব চিন্তায় আছেন, রাত্রিরে ঘুম হচ্ছে না, প্রতিদিনই 3:30 বাজছে আর পোর্টফোলিওটা দেখছেন যে যা বাবা আজকে আরও এই কমে গেল, আজকে ওই কমে গেল। এটা থাকবে মার্কেটে, এটা নিয়ে আপনাকে চলতে হবে। মার্কেটে যখন এসছেন ভালোটাও যেমন দেখে এসছেন 2 বছর ধরে, 3 বছর ধরে, 4 বছর ধরে, এটাও দেখতে হবে। হ্যাঁ, 2021-এর পর যারা মার্কেটে এসছেন তাদের কাছে এই জায়গাগুলো দেখাটা একটুখানি অস্বাভাবিক লাগছে, কারণ তাদের কাছে এই সময়টা আসেনি। এটাও দেখবেন আপনাদের এক্সপিরিয়েন্স যখন হয়ে যাবে, এখান থেকে মার্কেট ঘুরে যখন আবার 24-26-এ পৌঁছাবে, তখন দেখবেন আপনার একটা মনে আগামী দিনে সেই কাজটা করতে কনফিডেন্স পাবেন যে হ্যাঁ আমি এটা দেখে এসেছি। তো আমিও সেটা দেখে এসেছি অনেকবার, তাই জন্যই আপনাকে বলতে পারছি যে এটাও কেটে যাবে। কিন্তু দেখুন যতটা ব্যাকআপ নিয়ে আপনি এই পোর্টফোলিওটাকে অ্যাভারেজ আউট করতে পারেন, কিন্তু পোর্টফোলিওটা ঠিক হওয়া চাই, পোর্টফোলিওটা ঠিক হওয়া চাই, সেই কোম্পানিগুলো ঠিক হওয়া চাই যাদেরকে নিয়ে আপনি আগামী দিনে ভাবছেন। ভালো ভালো কোম্পানি, ভালো রেজাল্ট দিয়েছে, ভালো ভালো দেখাচ্ছে সব কিছু, কিন্তু দেখুন মার্কেটে চক্করে পড়ে তারাও আজকে এই অবস্থা, কিছু করার নেই। আবার কিছু বাজে ছিল, মানে বাজে ছিল মিনস কোম্পানি ভালো, কিন্তু তাদের 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 আর্নিং তেমন না হওয়া সত্ত্বেও তাদেরকে মার্কেট এমন একটা দাম দিয়েছে, সেই দামটা আজকে একটা জায়গায় এসে হচ্ছে কারেকশান হচ্ছে। সেই ভালো স্টকটা আজকে প্রায় 30-40-45% তারা দেখছি এতে আছে। এই জায়গাটা খালি মাথায় নিয়ে ভাবুন, কাজ করুন, তাহলে আর কোনো রকম চিন্তা হবে না। আর ক্যাপিটালটাকে আপনাকে বাঁচিয়ে কাজ করতে হবে। তার জন্যে আমি বারবার আপনাদেরকে অনুরোধ করব যে একবারে কোনো সময় মার্কেটে টাকা দেবেন না, তাহলে এই সময়গুলো আপনাকে একটুখানি আপনার পেনটা এখানেই হবে, বারবার মনে হবে ইস এখন যদি 2 টাকা পকেটে থাকতো তাহলে কিন্তু এটা ভালো দামে অ্যাভারেজ আউট করতে পারতাম। কারণ আপনার কাছে তো পরিষ্কার যে কোম্পানিটা আমার ঠিক আছে, কিন্তু এই মার্কেটের এক্সটার্নাল চাপ, ইন্টারনাল চাপ যাই বলুন, যে কোনো একটা কারণে আজকে আমার একটা এই অসুবিধা। আর টেকনিক্যালটা সাউন্ড না হলে এই মার্কেটে ট্রেডিং করা অত সোজা না, কারণ খুব ফাস্ট আপনাকে ওই যে বললাম একই ট্রেন্ডের মধ্যে আমাদেরকে একবার বায়ার হতে হচ্ছে, একবার সেলার হতে হচ্ছে। এটা বলাটা খুব সোজা, কিন্তু মানে ওই সময় পার্টিকুলার কাজটা করে বেরিয়ে যাওয়া খুব টাফ। খুব কম টাকা লাভ হবে, হচ্ছে লাভ আপনার হচ্ছে, কিন্তু আপনার অভ্যাস আছে যে না আমি তো এত কম কোনো দিন লাভ করিনি, আরেকটু বড় হয়। ওই ট্রেডটাতে ছিলেন প্রফিটে, আপনি 10 মিনিট আগেও প্রফিটে ছিলেন, আর 10 মিনিট পরেও আমি বলছি আপনাকে স্টপ লসও এই হিট করলো, আর স্টপ লস না হিট করলে আপনি সেই ট্রেডটা থেকেই বেরাবেন মাইনাস নিয়ে। আপনি মিলিয়ে নিন এই গত 2 মাস 3 মাস আপনার সাথে কতবার এটা হয়েছে। ওই জন্যে কেউ হয়তো বলছেন বা ভাবছেন ইন্টারডে করে চালিয়ে যাও। একটাই ইন্টারডে করলে সুবিধা হচ্ছে যে ওভারনাইট রিস্কটা থাকছে না, কিন্তু আপনাকেও অনেকটা সাউন্ড হতে হবে টেকনিক্যালি, তবেই আপনি সেই জায়গাটা করবেন। আর খুব অল্প ছোট এখান থেকে প্রফিট বার করতে হবে, বড় প্রফিট বার করতে যাবেন না একবারে। 5টা ট্রেড নেবো কী আছে, আমার প্রতিদিন এই টাকাটা দরকার, আপনার একটা টার্গেট, আপনি 5টা ট্রেড থেকে সেটা নিন, তাও ভালো। আপনি একটা ট্রেড থেকে পুরো ট্রেনটা নিয়ে নেবো আমি বুঝলাম, ওই রিস্কটায় যাওয়ার দরকার নেই। আপনাদের আরও অন্যরকম কিছু ভিউজ থাকতে পারলে আপনারা অবশ্যই আমাকে SMS করে শেয়ার করতে পারেন। আর আজকের ভিডিওটা অনেক দিন পর আপনাদের জন্যই করা, প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি। আমার সময়ের অভাবে আমি সবসময় রেগুলারিটি করতে পারি না, আর আপনারা যারা পুরনো বন্ধু তারাও আমাকে জানে যে আমি ইউটিউব প্ল্যাটফর্মটাকে আমি সেইভাবেই ইউজ করি যে আমার বন্ধুদের সাথে শেয়ার করা, এখানে আমার আর কিছু অন্যরকম কিছু থাকে না, যে পরপর মানে যেটা হয়, যেটা ইউটিউবের নিয়ম অনুযায়ী যে হ্যাঁ পরপর একটা সময় অনুযায়ী ভিডিও করতে হয়, এইসব ব্যাপারটা ওরকম। যাই হোক, তো তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, আবার আমি ঠিক সময় করে আমি আপনাদের সাথে আবার আসব। আমার মনে হলো যে হ্যাঁ এই সময়টা একটা যেন খুব একটা অসুবিধার মধ্যে সত্যি আমরা আছি। যারা 21-এর পর থেকে যারা পোর্টফোলিও আপনারা তৈরি করেছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা দেখে যদি কিছুটা সুবিধা হয় তাহলে ওটাই আমার কাছে অনেক লাভ।
আমি তাই জন্য বললাম যে আমরাও এরকম সময় অনেকগুলো দেখে এই জায়গাটা এসছি, আবার আমরা 26,000ও আমাদের হয়ে গেছে দেখা। তো তাই জন্য বলছি চিন্তা করবেন না, খালি নিজের ব্যাকআপটা ঠিক রাখুন, তাহলে দেখবেন এই জায়গাগুলো আপনার কাছে খুব সহজ লাগবে। ঠিক আছে, ভিডিওটা আর বাড়ালাম না, অনেকটাই বড় হয়ে গেছে। নমস্কার।